নমস্কার, শুরু করছি প্যারালাল ঝলক। আপনাদের সাথে রয়েছি আমি উর্না। আপনারা এই প্রথম দেখছেন ডিজিটাল মিডিয়ায় বাংলায় খেলার খবরের বুলেটিন। ভারতীয় ও আন্তর্জাতিক ফুটবলের যাবতীয় খবর নিয়ে আপনাদের জন্য আমাদের বিশেষ সেগমেন্ট খেল সকার। শেষ মুহূর্তের গোলে কলকাতা লিগে হার ইস্টবেঙ্গলের। পাঠচক্রের কাছে 1-0 গোলে ব্যারাকপুর স্টেডিয়ামে 88 মিনিটে ইস্টবেঙ্গলের রক্ষণের ভুলে পাঠচক্রের হয়ে জয়সূচক গোল করেন ডেভিড মোটলা। পরিবর্ত অদুব্রতর পাস থেকে। ডার্বির আগে এই ম্যাচটা জিততে চেয়েছিলেন বিনো, কিন্তু গোল করা লোকের বড়ই অভাব ইস্টবেঙ্গলে। পাঠচক্রের ডিফেন্সের চক্রব্যূহে আটকে যাচ্ছিল তারা। মাতৃহারা শোক নিয়ে 3 কাঠির নিচে দুর্দান্ত খেলেন পাঠচক্রের গোলরক্ষক অর্ণব দাস। শেষ বেলায় নিশ্চিত 2 গোল বাঁচান তিনি। পরপর 2 ম্যাচে ড্র করার পর এবার হার ইস্টবেঙ্গলের। ডার্বির আগে হার মেনে নিতে পারছেন না ইস্টবেঙ্গল কোচ বিনো জর্জ। দলে যে স্ট্রাইকার সমস্যা আছে সেটাও মেনে নিলেন তিনি। শুধু তাই নয়, 6 ভূমিপুত্র খেলায় হাতে তেমন অপশনও নেই ওনার। সাংবাদিক সম্মেলনে এসে বিনো বলেন, কি আর বলবো বলে শুরু করলেন তিনি। गुड इन डिफेंस, अभी बस पार्किंग किया था पीछे। जो हमारा मिस्टेक है, जो सेट पीसेस मिला उसमें भी हम लोग कुछ कन्वर्ट नहीं पाए। अगेन व्हाट आई सेड, आई एम फीलिंग बैड बिकॉज what the condition of the ground condition. I'm not in no excuse. It is our mistake. It is my mistake. So we'll check out what happened. We'll go through the video. क्या होता है, क्या हुआ, वो मिस्टेक क्या है, वो देखेगा। नेक्स्ट मैच इस डर्बी मैच, तो हम लोग इसमें थोड़ा फोकस करेगा। কলকাতা লিগে আবার হার ইস্টবেঙ্গলের। লাল হলুদের জার্সিটাকে যে এখন আর ভয় পায় না ময়দানের ছোট ক্লাবগুলো। পাঠচক্রের কাছে হার, তাও আবার ডার্বি ম্যাচের আগে। সেই দেখে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের দিকেই আঙুল তুলছেন প্রাক্তন ফুটবলার অ্যালভিটো ডিকোনা। তিনি বলছেন, কেন এই দলে বিষ্ণু ডেভিডরা থাকবে না। আশা করছে না আমরা, দেখো হয়তো এটা ডেভেলপমেন্ট টিম, রিসার্ভ টিম হয়তো আমরা বলি, কিন্তু ইস্টবেঙ্গলই হয়। এটা হয়তো একটা নিয়ম চেঞ্জ হয়ে গেছে কি ইস্টবেঙ্গল হয়তো সব মানে রিজার্ভ টিমকে ওরা খেলায় আর সিনিয়রদেরকে ওরা অন্য টুর্নামেন্টের জন্য রাখে। কিন্তু কে বলেছে কি তোমাকে কিছু কিছু ম্যাচে কয়েকজন প্লেয়ারকে খেলাতে পারবে না? কোথায় লিখা আছে? আজকে ওয়াই নট বিষ্ণু কিংবা ওয়াই নট ডেভিড? কিছু কিছু প্লেয়ার এরা নেই কেন? এরা কত ম্যাচ খেলে সারা বছরে, কত ম্যাচ খেলে ওরা? বিষ্ণু তো কোথায় থেকে এস্টাবলিশমেন্ট পেয়েছে? বিষ্ণু তো কলকাতা লিগ থেকে এস্টাবলিশমেন্ট পেয়েছে। তো কেন যে ওকে টিমে রাখছো তোমরা? কেন ডেভিডকে রাখছো? ডেভিড যদি টিমে থাকে কতগুলো ম্যাচ খেলবে? প্রত্যেক টিম এখন ফরেন স্ট্রাইকারকে নিয়ে নামে কিংবা 1 ম্যান স্ট্রাইকার নিয়ে খেলে প্রত্যেক কোচ। তাহলে ডেভিড কোন জায়গায় খেলবে? তাহলে ওয়াই নট ক্যালকাটা লিগে ওকে ইউজ করা হচ্ছে না কেন? এর পরের ম্যাচ হচ্ছে মোহনবাগান ডার্বি ম্যাচ, তাহলে ওই ম্যাচে ওদেরকে ইউজ করা উচিত ছিল। মানে আমি এইগুলো বুঝতে পারছি না ইস্টবেঙ্গলের ম্যানেজমেন্ট কিংবা ইস্টবেঙ্গল যারা যারা দায়িত্বে আছে এরা কেনই বা এরকম করছে। এদের আমার মনে হয় যে ইউজ টু গেটিং ডিফিটেড, কিন্তু আমরা এজ এ ফরমার প্লেয়ার আমরা আর এগুলোকে আর নিতে পারছি না। বাট আমার মনে হয় এইগুলো মানে এরা যারা টিম করে তাদের কাছে আমার মনে হয় এটা ইউজ টু হয়ে গেছে। আরো মানে ওরা ওদের মানে দে নো দ্যাট দে উইল লুজ দ্য ম্যাচ, মানে ওদের কাছে কোনো ম্যাটারই করে না। ওদের টাইমে আমরা হারলে বই ছিল কি অফিসাররা কি বলবে, কি করবে, কি মানে কখন ডাকবে আর কখন মিটিং করবে। মানে আমার মনে হয় এই অফিসার বলো, ইলেকশনরা বলো, লিস্ট বদার্ড ম্যাচ কি হলো না হলো, দে আর নট ইভেন বদার্ড। তোমরা এই যে প্লেয়ারকে ইউজ করছো না তো ক্যালকাটা লিগ, আজকে লাখরাকে খেলাচ্ছে, তাহলে কে বলেছে লাখরা একাই খেলতে পারে? লাখরা জামশেদপুরে যথেষ্ট ভালো পারফরমেন্স দেয়নি, তাহলে ও একাই বা কেন? তাহলে ওয়াই নট বিষ্ণু, ওয়াই নট ডেভিড, ওয়াই নট আরো 3-4 জন? ওয়াই? এই তো ভিডিওটা পেয়েছি।
ইস্টবেঙ্গল গোল খেতেই ব্যারাকপুরের গ্যালারিতে গন্ডগোল। অভিযোগ, পাঠচক্রের সমর্থকরা গোলের উচ্ছ্বাস দেখাতেই তাকে ধরে মার লাল হলুদ সমর্থকদের। একটাই গ্যালারি যেখানে দুই পক্ষের সমর্থকই বসে খেলা দেখে, সেখানে ইস্টবেঙ্গল সমর্থকদের এই নিন্দনীয় ব্যবহার মেনে নিতে পারছেন না পাঠচক্রের কর্তা নবাব ভট্টাচার্য। কি বলছেন তিনি, শুনুন। আর আমার মনে হয় ইস্টবেঙ্গল মনমান সমর্থক বোঝা উচিত, বিপক্ষ টিমের সমর্থক বা কর্মকর্তাদের মারামারি করে লাভ নেই। এখন একটু চিন্তা ভাবনা করা উচিত, ওদের কর্মকর্তারা ওদের লোকেরা কি করছে। ওরা তো সমর্থক, হারলে দুঃখ পায়, স্বাভাবিক, খুব স্বাভাবিক। কিন্তু ওদের একটু চিন্তা ভাবনা করা উচিত যে আমার দলের লোকেরা কি করছে, আমার দলের লোকেরা, আমার কর্মকর্তারা কি টিম করছে, কি প্ল্যান আনছে, যে আমাকে প্রতিদিন এই লজ্জার সম্মুখীন হতে হয়। সময় এসছে নিজেদেরটা দেখুক, নিজেদের লোকেদের প্রতি এই বিচারগুলো করুক। পরপর 4 ম্যাচে জয়, তারপরেও অত্যন্ত বিনয়ী। এদিন ইস্টবেঙ্গলকে হারিয়েও উচ্ছ্বাস নেই পাঠচক্রের কোচ অমিতাভ দাসের। তিনি মনে করেন ফুটবলারদের আপ্রাণ লড়াই, ডেভিডের গোল, রক্ষণ ও 3 কাঠির নিচে অর্ণব দাসের দুর্দান্ত পারফরমেন্সই জয় এনে দিয়েছে তার দলকে। অমিতাভ বলছিলেন, ইস্টবেঙ্গল হারলেও ভালোই খেলেছে। আমরা যা প্ল্যান করে এসেছিলাম সেরকমভাবেই খেলেছি, ছেলেরাও সেরকমভাবে খেলেছে। কারণ আমাদের থেকে ধারে ভারে ওরা বেশি, আমাদের ট্রায়াল করে টিম হয়েছে, কিছু ছেলে দুটো একটা নেওয়ার পরে টিম হয়েছে। সেই ক্ষেত্রে ইস্টবেঙ্গল আমাদের থেকে অনেক ভারে বেশি, সেক্ষেত্রে আমাদের ছেলেদের আপনার লড়াইয়ে ম্যাচটা খেলেছে। মাতৃবিয়োগ হয়েছে। মাত্র 2 দিন আগে কাছাপড়েই চলে এসেছিলেন ইস্টবেঙ্গলের বিরুদ্ধে খেলতে পাঠচক্রের গোলকিপার অর্ণব দাস। পোস্টের নিচে অনবদ্য খেললেন তিনি। 6টা নিশ্চিত সেভ দিলেন, যার মধ্যে 2টো 1-1। মাতৃশোক নিয়েই ইস্টবেঙ্গলকে আটকে দিলেন। ম্যাচ শেষে ভেঙে পড়লেন কান্নায়। শিমুল আলীর ফাঁকা বাড়িতে একা ভালো লাগছিল না, তাই বড় দলের বিরুদ্ধে খেলতে চলে এসেছিলেন। 4 ম্যাচে 4 ক্লিনশিট রাখা গোলকিপার অর্ণব কোচের পাশে বসে বলছিলেন, আজকে ম্যাচ নিয়ে মনোসংযোগ করতে পারছিলাম না। আজকের দিনটা একটু আমি ভাবিনি, সত্যি কথা বলতে খেলাটা নিয়ে আমি আজকে ভাবি। বাড়িতে যখন যাই একা হয়ে যায়, তো ওই টাইমটা মা বাবার কথা খুব মনে পড়ে। তো মাঠে যখন এসেছি, স্যাররা থাকে, এটাও আমার পরিবার একটা, আমি এখানে খেলতে, এটাও আমার একটা দায়িত্ব, তার জন্য আমি পূরণ করি। এটা কি মাতৃদর্পণ? হ্যাঁ, বলতে পারি। ওর মনের জোরের প্রশংসা কর্তা নবাব ভট্টাচার্যের গলাতেও। সারা কাঁচা পরে ছেলেটা আজকে ম্যান অফ দ্য ম্যাচ পেয়েছে, এটা আমার মনে হয় যে ও নিজেকে এক পা এগিয়ে নিল, ওর নিজের ক্যারিয়ারকে এক পা এগিয়ে নিল। ওর খেলাধুলার প্রতি খুব সিরিয়াস ছেলে। অত বড় দুর্ঘটনায় বাবা যখন মারা গেছিল 2021 সালে, তারপরেও ওকে খেলায় রাখতে পেরেছিলাম। এখন তো নিজেই বুঝতে পেরেছে। তো আমার জন্য ভালো, আমার জন্য আমি আমার ছেলেরা জীবনে দাঁড়াতে পারে ভালো। আমি জানিয়ে রাখি, আমি হাজারবার চেষ্টা করার পরেও ওকে আন্ডার-23 ইন্ডিয়া টিমের ক্যাম্পে পাঠাতে পারিনি। শুধু ক্যাম্পে একটু প্র্যাকটিসে সবাই দেখুক যে গোলকিপারটা ভালো একটা বাঙালি ছেলে, তাহলে খেলতে পারবে। আর কি গোল খেয়ে ইন্ডিয়া টিম হেরেছে সেটাও সবাই দেখেছে, ড্র করেছে। দুপুর থেকেই সোশ্যাল মিডিয়া উত্তাল। জয় গুপ্তা ইস্টবেঙ্গলে। এফসি গোয়ার পেজ থেকে তা সরকারিভাবে পোস্টও করে দেওয়া হয়। ইস্টবেঙ্গলে খেলার জন্য রেকর্ড ট্রান্সফার ফি নিয়ে এই ভারতীয় লেফটব্যাককে ছেড়ে দেয় এফসি গোয়া। অরেঞ্জ এবং ব্লু জার্সি পরে 2 বছর খেলার জন্য জয় গুপ্তাকে ধন্যবাদও জানায় এফসি গোয়া। কলিঙ্গ সুপার কাপ চ্যাম্পিয়ন হওয়া ছাড়াও জয় গুপ্তা এফসি গোয়ার হয়ে ব্যাক টু ব্যাক সেমিফাইনাল খেলেন। ইস্টবেঙ্গলের হয়ে নতুন অধ্যায় শুরু করার জন্য জয় গুপ্তাকে শুভেচ্ছাও জানায় এফসি গোয়া। আসন্ন মরশুমের জন্য ইস্টবেঙ্গল টার্গেট করেছিল পাঞ্জাব এফসির অভিষেক সিং টেকসামকে, কিন্তু লড়াইয়ের ভিড়ে শেষ পর্যন্ত না গিয়ে ইস্টবেঙ্গল পরবর্তী টার্গেট করে এফসি গোয়ার লেফটব্যাক জয় গুপ্তাকে এবং তাকে তুলেও নেয়। জয় গুপ্তা আসাতে ইস্টবেঙ্গল লেফটব্যাক কতটা শক্তিশালী হলো তা হয়তো সময়ই বলবে। ইস্টবেঙ্গলে জয় গুপ্তা, ডিলটায় যে মুনাফাই করলো এফসি গোয়া, বলছেন প্রাক্তন ফুটবলার অ্যালভিটো ডিকুনা। জয় গুপ্তা ভারতীয় দল থেকে বাদ পড়েছেন, এমনকি এফসি গোয়াও তাকে প্রথম একাদশে রাখে না। সেই ফুটবলারকেই রেকর্ড অঙ্কের ট্রান্সফার ফি দিয়ে সই করালো ইস্টবেঙ্গল, বলছেন অ্যালভিটো। তবে জয় গুপ্তা আসায় ইস্টবেঙ্গলের লেফট ব্যাকের সমস্যা মিটল ঠিকই, কিন্তু এই সাইনিংটাকে যে একেবারেই ভালো চোখে দেখছেন না প্রাক্তন এই ইস্টবেঙ্গলই। ইস্টবেঙ্গলের একটা লেফট ব্যাক দরকার ছিল, তার মানে এটা নয় কি তুমি হিউজ ট্রান্সফার মানি দিয়ে একজন প্লেয়ারকে ওই জায়গা থেকে নিয়ে আসবে। কারণ হচ্ছে লাস্ট ইয়ার জয় গুপ্তা কিন্তু কোনো ম্যাচ টাইম পায়নি,
ইন্ডিয়া টিম থেকে বাদ চলে গেছে। আমি কাউকে ছোট করছি না, কিন্তু প্লেয়ার যদি অ্যাভেলেবল হতো আমার মনে হয় তাহলে উচিত ছিল। তো ইফ নট, ওয়াই নট কি তুমি কোনো প্লেয়ার রেডি করতে পারছো না কেন? ইস্ট বেঙ্গলের মতন দল রিজার্ভ টিম চালায় বা এসব কিছু করে, তো একটা প্লেয়ারকে রেডি করতে পারেনি কেন? আর আজকে আমার মনে হয় সব থেকে বেশি খুশি হবে এফসি গোয়া, কারণ ওকে তো কোনো ম্যাচ টাইমেও পেতো না, আর ওই জায়গা থেকে ওর জন্য হিউজ ট্রান্সফার মানি ওরা পেয়েছে, যেখানে হয়তো একটা দুটো প্লেয়ার ওরা ইনভেস্ট করতে পারবে, প্লেয়ারের পিছনে ইনভেস্ট করতে পারবে। তো আমার মনে হয় এই জায়গায় ইস্ট বেঙ্গলকে একটু বুঝতে হবে। আর্জেন্টিনার এক ডিফেন্ডার কেভিন লিওনেল সিভিনের সঙ্গে ইস্টবেঙ্গলের আলোচনা জানা গিয়েছে শেষের দিকে। দলের ডিফেন্স লাইনকে মজবুত করতে সিন্টোদের এই উদ্যোগ। তিনি স্পেনের তৃতীয় ডিভিশনের ফুটবল ক্লাব এসডি পনফেরেটিনারের সঙ্গে চুক্তিবদ্ধ ছিলেন। এবছর জুনে তার চুক্তিও শেষ হয়েছে স্পেনের ক্লাবের সঙ্গে। সেই দলের হয়ে খেলার 27 ম্যাচে 3টি গোলও করেছেন এই 26 বছর বয়সী ডিফেন্ডার। ইস্টবেঙ্গল ক্লাব সূত্রে জানা গিয়েছে এই ডিফেন্ডারের সঙ্গে পাকা কথা হয়ে গিয়েছে এবং এ মাসেই তিনি নাকি পৌঁছে যাবেন কলকাতায়। মোহনবাগান রত্ন পাচ্ছেন টুটু বসু, সঙ্গে সেরা ফুটবলারের পুরস্কার নিতে 29শে জুলাইয়ের মঞ্চে থাকবেন জেমি ম্যাকলারেন। বাগানের সেরা ফুটবলার আপুইয়া ও দীপেন্দু বিশ্বাস পাচ্ছেন সেরা উঠতি ফুটবলারের পুরস্কার। মঙ্গলবার এক্সিকিউটিভ কমিটির বৈঠকের পর সভাপতি দেবাশিস দত্তের পাশে বসে ঘোষণা করলেন বাগান সচিব সৃঞ্জয় বোস। বেস্ট সাপোর্টার অফ দ্য ইয়ার রিপন মন্ডল, যে জামশেদপুর ম্যাচে হয়েছিল মার খেয়েছিল সে। রেফারিজ অ্যাওয়ার্ড মিলন দত্ত। বেস্ট অ্যাথলিট শ্রীমতী অর্চিতা ব্যানার্জি। বেস্ট হকি প্লেয়ার শ্রী অর্জুন শর্মা। বেস্ট ইউথ ফুটবলার দীপেন্দু বিশ্বাস। বেস্ট ক্রিকেট প্লেয়ার রঞ্জিত সিং খেরা। বেস্ট ফরওয়ার্ড জেমি ম্যাকলারেন। বেস্ট ফুটবল প্লেয়ার সিনিয়র আপুইয়া। লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড রাজু মুখার্জি ক্রিকেটে। আমাদের মোহনবাগান রত্ন তো আগেই ডিসাইড হয়েছে, স্বপন সাধন বোস। গত মরশুমে ডার্বি না খেললেও এ মরশুমে কলকাতা লিগের ডার্বি খেলবে মোহনবাগান ঠিকই, কিন্তু কল্যাণীতে ম্যাচ হওয়া নিয়ে প্রশ্ন তুললেন দেবাশিস দত্ত, সৃঞ্জয় বোস। আইএফএ সচিবের পরিকল্পনা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি টিকিটের দাম ও বন্টন নিয়েও একাধিক প্রশ্ন তুললেন তারা। সেটা আমরাও শুনেছি, সেটা আমাদের কথা বলতে হবে। আমরা সুপার জায়েন্টের সাথে কথা বলছি। সেটা অ্যাট দ্য সেম টাইম মানে একটা জায়গায় হবার কথা ছিল সেখানে হচ্ছে না, এখন একটা জায়গায় দিয়ে দিচ্ছে মোহনবাগান ইস্ট বেঙ্গল ডার্বি। এটা নিয়ে আমাদেরও আছে এবং আমরা আশা করতাম যে এটা ডার্বি হলে এটা ভালোভাবে কোথাও হতো। একটা কল্যাণীতে নিয়ে গিয়ে ডার্বি করে সেই ডার্বি করার মানে কি সেটাও আমরা বুঝি। এখানে একটা খুব বড় ইম্পর্টেন্ট পয়েন্ট আছে যেটা আপনি বললেন। আমাদের যখন কলকাতার ডার্বি হয় আইএফএ লিগে বা শিল্ডে, মোহনবাগান মেম্বাররা টিকিট আর টিকিট হাতে খেতে পারে। তো চিরকাল হয়ে গেছে, কারণ কলকাতা লিগের খেলা এখানে হতো, মেম্বাররা আমাদের এদিকটায় বসত এবং ডার্বিতেও একটা টিকিট মেম্বারদের জন্য অ্যালট করা। আমি কালকে দেখলাম আইএফএ সেক্রেটারি যে প্রেস কনফারেন্স করলেন, সেখানে 150 টাকা না কত বললেন টিকিটের দাম, কিন্তু সেখানে মোহনবাগান আর ইস্ট বেঙ্গলের মেম্বারদের কি হবে সেটা কোথাও উল্লেখ করলেন না। তো সেইটা আমরা মোহনবাগান সুপার জায়েন্টের সঙ্গে কথা বলবো যে এটা নিয়ে আলোচনা করেন এবং কল্যাণীতে কত ক্যাপাসিটি। আমার জানা নেই যে এটা ডার্বি করার মতো ক্যাপাসিটি, কত ক্যাপাসিটি তারপরে নিচ্ছ, খরচ হবে বেশি, লোক হবে না, তাহলে তো ডার্বিটা করার মানে হয় না। আপনারা জানেন আইএসএল ম্যাচ করি কত লোকসান করি একটা ম্যাচে, আইডিয়া আছে? হিউজ লোকসান। আমি অ্যামাউন্টটা বলতে চাই। আমরা যদি কালকে থেকে বলি আমাদের লোকসান হবে বলে আমরা আইএসএল সল্ট স্টেডিয়ামে খেলবো না। আইএসএল খেলতে গেলে এই খরচাটা আমাদের করতে হবে। ঠিক সেরকম কলকাতা লিগকে যদি মোহনবাগান ইস্ট বেঙ্গল নিয়ে ওদের খেলা করতে হয় তাহলে ওদের সেই লেভেলে ভাবতে হবে। কয়েকটা টিকিট বিক্রির নাম করে করাটা আমার মনে হয় না এটা কোনো একটা সেই আইডিয়া। এটা পেডের বডি মোহনবাগান খেলবে, মোহনবাগান খেলা থেকে মোহনবাগান চলে যাচ্ছে, মোহনবাগান খেলবে। ওভারঅল ব্যাপারটা ডার্বি হচ্ছে। আপনারা কি মনে করেন যে এটা ডার্বি?
ডার্বি সেই গ্ল্যামার সেই আমাদের সাপোর্টার মেম্বারদের জিজ্ঞেস করুন না, কেউ যেতেই চায় না, কটা লোক যাবে। আজকে কে বড় ক্লাবগুলো কিরকম গুরুত্ব দিচ্ছে তো বোঝা যাচ্ছে। আজকে ইসলামের রেজাল্ট আইপিএল লিগটা তো এরকমই দুরবস্থা চলছে। আমার মনে হয় এর থেকে ডুরান্ট অনেক বেটার। আইএসএল অনিশ্চিত, চিন্তায় রয়েছে সব ক্লাবই। এবার মুখ খুললেন মোহনবাগান কর্তারা। আইএসএল এর ভবিষ্যৎ নিয়ে কি ভাবছে ফেডারেশন, সেই নিয়ে ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলতে চাইছেন তারা। সঙ্গে ভারতীয় ফুটবলে মোহনবাগান কোথায় খেলছে সেটাও পরিষ্কার করে দেওয়ার দাবি তুললেন তারা। আইএসএল নিয়ে আপনারা সবাই জানেন একটা অনিশ্চয়তা হয়েছে, সেটা নিয়ে আমরাও খুব চিন্তিত, যেমন আমাদের সাপোর্টার সদস্য সবাই খুব চিন্তিত। আমরা এটা নিয়ে কথা বলবো এবং এটা নিয়ে আমাদের যে চিন্তা সেটা আমরা যাদের কাছে অ্যাপ্রোপ্রিয়েট অথরিটির কাছে আমাদের চিন্তাটা প্রকাশ করব এবং জানতে চাইব যে অ্যাকচুয়ালি আমরা কোথায় আছি বা কত দূরে কি এগিয়েছি এই আইএসএল নিয়ে। কারণ এই অনিশ্চয়তা আমাদের, যদিও এএফসির জন্য টিম করতেই হচ্ছে, ডুরান্ট আছে, কিন্তু এই অনিশ্চয়তা নিয়ে তো ভারতীয় ফুটবল এগোতে পারবে না। আর যেখানে আমাদের আইএসএল এতটাই ইম্পর্টেন্ট আমাদের কাছে এখন, তো সেইটা নিয়ে আমরা যাদের সাথে কথা বলা তাদের সাথে কথা বলবো, অ্যাপ্রোপ্রিয়েট অথরিটিদের সাথে, এবং আমরা একটা মেসেজ দিতে চাই যে আমরা সত্যি চিন্তিত যে কোথায় কবে হবে। 3 বছরের চুক্তিতে পাঞ্জাব এফসিতে সই করলেন 25 বছর বয়সী সেন্টার ব্যাক বিজয় ভার্গেস। আই লিগের ক্লাব ইন্টারকাশি থেকে আইএসএল এর এই ক্লাবে এলেন তিনি। 2021-22 মৌসুমে কেরালা ব্লাস্টার্সের হয়ে খেলেন বিজয়। সেই বছরই রানার্স হয় কেরালা ব্লাস্টার্স। সেখান থেকেই 23-24 মৌসুমে লোনে যান ইন্টারকাশিতে। সেই বছরই আই লিগে 10টি ও 24-25 মৌসুমে হাবাসের কোচিংয়ে 12টি ম্যাচ খেলেন বিজয়। আই লিগ থেকে আবার আইএসএল এর মঞ্চে এসে ডিফেন্সে কতটা অভয় দিতে পারেন বিজয়, সেটাই দেখার। স্পেনের এই বিজয় খুব সম্প্রতি ধুমধাম করে নিজের জন্মদিন পালন করলেন লামিন ইয়ামাল। সেই পার্টিতে অতিথিদের বিনোদনের জন্য কয়েকজন বামনকে ভাড়া করেছিলেন ইয়ামাল। তাতেই ক্ষুব্ধ স্পেনের বিভিন্ন স্বেচ্ছাসেবী গঠন। তাদের বক্তব্য, যারা শারীরিকভাবে ভিন্ন গড়নের সেই বামনদের ভার হিসেবে উপস্থাপন করা একেবারেই গ্রহণযোগ্য নয়। এই নিয়ে আইনি পথে যাওয়া হুমকিও দিচ্ছে সংগঠনগুলি। চেলসি ডিফেন্ডার লেভি কলউইল বলেছেন, ক্লাব ওয়ার্ল্ড কাপ একদিন চ্যাম্পিয়ন্স লিগের চেয়েও গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট হয়ে উঠবে। পিএসজিকে 3 গোলে হারিয়ে ক্লাব ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হওয়ার পর উচ্ছ্বসিত কলউইল বলেছেন, এখনও পর্যন্ত জীবনের সেরা প্রাপ্তি। ক্লাব ওয়ার্ল্ড কাপ আবার 2029-এ অনুষ্ঠিত হবে 32 দল নিয়ে। ক্লাব ওয়ার্ল্ড কাপের ফাইনালের ম্যাচে শেষে চেলসির ব্রাজিলিয়ান স্ট্রাইকার হুয়াও পেদ্রোকে চড় মেরে বিতর্কের শীর্ষে এমনিতে শান্ত বলে পরিচিত পিএসজির কোচ লুই এনরিকে ম্যাচের পর নিজের আচরণ নিয়ে আক্ষেপ করেছেন তিনি। স্বীকার করলেন কাজটা ঠিক করেননি। বলেছেন, আমার লক্ষ্য সবসময় থাকে নিজের দলের খেলোয়াড়দের সরিয়ে এনে পরিস্থিতি শান্ত রাখা। তবে সেই সময় অনেক চাপ ছিল, তাই হয়তো পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। ওই ঘটনার পর থেকে ধাক্কাধাক্কি শুরু হয়ে যায়, অনেকে এসে জড়ো হয় সেখানে। আমাদের সকলের উচিত ছিল সেই সময় নিজেদের শান্ত রাখা, যেটা আমরা পারিনি। রবিবার ফিফার ক্লাব ওয়ার্ল্ড কাপে চেলসি চ্যাম্পিয়ন হওয়ার পর বড় ভবিষ্যৎবাণী করে বসল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। কৃত্রিম বুদ্ধিমত্তার এই ভবিষ্যৎবাণী জানাচ্ছেন 2061 সাল পর্যন্ত ক্লাব বিশ্বকাপে চ্যাম্পিয়ন কারা হবে। এআই ভবিষ্যৎবাণীতেও বলা হয়েছে 2057 সালের আগে বার্সেলোনা ক্লাব বিশ্বকাপ জিততে পারবে না। আগামী 36 বছরে ক্লাব বিশ্বকাপে চ্যাম্পিয়ন নাম ঘোষণা করেছে এআই। 2029-এ রিয়াল মাদ্রিদ, 2033-এ আল হিলাল, 2037-এ বায়ার্ন মিউনিক, 2041-এ আবার চেলসি, 2045-এ ফ্ল্যামিঙ্গো, 2049-এ পিএসজি, 2053-এ ক্লাব আমেরিকা, 2057-এ বার্সেলোনা এবং 2061-তে চ্যাম্পিয়ন হবে ব্রাজিলের পালমেইরাস। বিশ্বজুড়ে 22 গজের নানান রকম খবর, ক্রিকেটের সেই সমস্ত খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট লীগ ছক্কা। ম্যাচের বেশিরভাগ সময় চালকের আসনে থেকেও মাত্র 22 রানের জন্য লর্ডসে জয় হাতছাড়া হলো ভারতের। এই আফসোস যেন কিছুতেই ভুলতে পারছেন না ভারতের প্রাক্তন ক্রিকেটাররা। নিজের এক্স হ্যান্ডেলে সচিন তেন্ডুলকর লিখেছেন, এত কাছে এসেও এত দূরে। জাদেজা, বুমরা ও সিরাজ শেষ পর্যন্ত লড়াই করেছে, তবু চাপের মুখে ইংল্যান্ড দল ভালো খেলেছে। লড়াকু জয়ের জন্য ওদের অভিনন্দন। অন্যদিকে ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় লিখেছেন, কি অসাধারণ একটা টেস্ট ম্যাচ। এই টেস্টে জিততে পারত ভারত।
জাদেজা লড়াই করে দেখিয়ে দিল 193 রানের লক্ষ্য একেবারেই কঠিন ছিল না। যে দলটা আগের দুটো টেস্টে এত রান করেছে তারাই যে এভাবে ব্যাটিং বিপর্যয়ের মুখোমুখি হবে এটা বোধহয় কেউ ভাবতেই পারেননি, তাই এই হতাশা। অতিরিক্ত আক্রমণাত্মক হতে গিয়েই কি হারতে হলো ভারতকে? এমনটাই মনে করছেন ভারত অধিনায়ক শুভমান গিল। লর্ডসে 22 রানে ইংল্যান্ডের কাছে হারতে হয়েছে ভারতকে। হারের নেপথ্যে প্রথম ইনিংসে লিড নিতে না পারাকে দুষছেন শুভমান। বলেছেন, সোমবার সকালেও ভেবেছিলাম ম্যাচটা জিতে যাব, কারণ অনেকের ব্যাট করা বাকি ছিল। তবে ইংল্যান্ড যেভাবে আক্রমণাত্মক ক্রিকেট খেললো তাতে মনে হলো টপ অর্ডারে অন্তত দুটো 50 রানের জুটি হলেই ম্যাচটা বার করে ফেলতে পারতাম। সেটা পারিনি। ইংল্যান্ড আমাদের চেয়ে ভালো খেলেছে। আইপিএলের দল থেকে বাদ পড়ছেন মোহাম্মদ শামি, এমনটাই মনে করছেন বিশিষ্ট মহল। সানরাইজার্স হায়দ্রাবাদের নতুন বোলিং কোচ হয়েছেন বরুণ অ্যারন। তিনি কোনো এক সময় এক সম্প্রচারকারী চ্যানেলে ধারাভাষ্য দিতে গিয়ে বলেছেন পরের মরশুমে SRH থেকে বাদ দেওয়া হোক শামিকে। এখন সেই দলের বোলিং কোচ বরুণ অ্যারন। তাই জল্পনা, তাহলে কি শামিকে ছেড়ে দেবে সানরাইজার্স? 128 বছর পর অলিম্পিক্সে ফিরছে ক্রিকেট। 1900 সালের পর 2028-এ লস অ্যাঞ্জেলস অলিম্পিক্সে অন্তর্ভুক্তি ঘটছে ক্রিকেটের, যার আনুষ্ঠানিক ঘোষণা আগেই হয়ে গিয়েছিল। এবার প্রকাশিত হলো সম্পূর্ণ সূচি। 2028 সালে জুলাই মাসের 12 তারিখ থেকে শুরু হবে ক্রিকেট, চলবে 29 তারিখ পর্যন্ত। T20 ফরম্যাটে প্রতিটি ম্যাচই হবে পোমেনা শহরের ফেয়ার গ্রাউন্ড স্টেডিয়ামে। দুটি পর্বে ভাগ করা হয়েছে ম্যাচগুলিকে, একটি গ্রুপ পর্বের ম্যাচ এবং অন্যটি পদকের ইভেন্ট। পুরুষ ও মহিলা উভয় ক্ষেত্রেই 6টি করে দল অংশ নেবে। প্রতিটি স্কোয়াডে থাকবেন 15 জন করে ক্রিকেটার। ইংল্যান্ডের অফ স্পিনার শোহেব বশির ভারতের বিপক্ষে 5 টেস্টের সিরিজে বাকি দুটি টেস্ট থেকে ছিটকে গেলেন। লর্ডসের তৃতীয় টেস্টে ভারতের বিপক্ষে 22 রানে জয়ের পর এই খবরে ইংল্যান্ড ধাক্কা খেল। 21 বছরে বশির তৃতীয় দিনে রবীন্দ্র আদেজার ড্রাইভে যে ফিরতি ক্যাচ ধরার চেষ্টা করেছিলেন তাতে তার বাঁ হাতের কনিষ্ঠ আঙুলটিতে চির ধরেছে বলে জানিয়েছেন ইসিবি। এই সপ্তাহে তার আঙুলে অস্ত্রোপচার হবে। লজ্জার রেকর্ড ওয়েস্ট ইন্ডিজের। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জামাইকা টেস্টের দ্বিতীয় ইনিংসে 27 রানে শেষ ওয়েস্ট ইন্ডিজ। টেস্ট ক্রিকেটের ইতিহাসে এটা দ্বিতীয় সর্বনিম্ন রানের ইনিংস। বিশ্ব রেকর্ড করেছে নিউজিল্যান্ড। 1955 সালে ইংল্যান্ডের বিরুদ্ধে 26 রানে অল আউট হয়ে গিয়েছিল নিউজিল্যান্ড। অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক 9 রানে 6 উইকেট নিয়েছেন। আর এক পেসার স্কট বোল্যান্ড 2 রানে 3 উইকেট নিয়েছেন। সাবাইনা পার্কে গোলাপি বলে টেস্টে 3 দিনে অস্ট্রেলিয়া 176 রানে জিতেছে। ওয়েস্ট ইন্ডিজের 7 জনের ব্যাটাররা 0 রানে আউট হয়েছেন। অস্ট্রেলিয়াকে দ্বিতীয় ইনিংসে 121 রানে শেষ করে দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। তাদের সামনে লক্ষ্য ছিল 204 রানের। ফুটবল ক্রিকেটের বাইরেও খেলার দুনিয়ায় রয়েছে আরো নানা রকমের খবর, আর সেই সব খেলার খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট উইং প্লে। নাম সর্বার্থ মানে, বয়স 9 বছর, সাউথ পয়েন্ট স্কুলের 6ষ্ঠ শ্রেণীর ছাত্র সে। বাবা মা দুজনেই ডাক্তার। জর্জিয়ার বাটমি থেকে অনূর্ধ্ব 10 বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে সম্প্রতি কলকাতায় ফিরেছে। গত সোমবার রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস একই টুর্নামেন্টের উপজয়ী ঐশিক মণ্ডলের সঙ্গে সর্বার্থকেও সম্বর্ধিত করলেন। এই স্বীকৃতিতে খুশি সর্বার্থ, যদিও স্বীকৃতি তার কাছে নতুন নয়। 2023-এ জাতীয় চ্যাম্পিয়ন হওয়ার পর থেকে এখনও পর্যন্ত তার ঝুলিতে 13টা আন্তর্জাতিক পদক, যার মধ্যে রয়েছে কমনওয়েলথ দাবায় সোনা, এশিয়ান চ্যাম্পিয়নশিপেও 5টা পদক। জর্জিয়ায় বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর এলো রেটিংয়ের সর্বার্থ পৌঁছে যাবে 1950-এ। তবে সর্বার্থ জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি বিশ্বনাথন আনন্দের দেয়া পরামর্শ, যা তার আগামী দিনের পথ চলার অনুপ্রেরণা। এক কথায় থেমে নেই সর্বার্থ। আগামী মাসেই আবুধাবিতে আর একটা আন্তর্জাতিক টুর্নামেন্ট, তার প্রস্তুতি এখন থেকেই শুরু হয়ে গেছে। সর্বার্থর স্বপ্ন বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া। দৌড়ের ময়দানে তিনি থামেননি, কাবু করতে পারেনি অসুস্থতাও। শেষ পর্যন্ত দুর্ঘটনায় মৃত্যু হলো 114 বছর বয়সী ম্যারাথন রানার ফৌজা সিংয়ের। 89 বছর বয়সে তিনি প্রথম নামেন রেসের ট্র্যাকে। লন্ডন ম্যারাথনে দৌড়েছিলেন 2000 সালে। 2004 অ্যাথেন্স এবং 2012 লন্ডন অলিম্পিক্সের মশালবাহকও ছিলেন ফৌজা। 102 বছর বয়সে প্রতিযোগিতামূলক দৌড় থেকে অবসর নেন তিনি। নেশামুক্ত সমাজ গড়তেও সচেতনতামূলক প্রচার করেছেন ফৌজা সিং। শেষ পর্যন্ত পথ দুর্ঘটনায় প্রয়াত হলেন তিনি। খেলার দুনিয়ায় শোনা যায় নানা রকমের মন্তব্য, আর সেই সব মন্তব্যের কোলাজ নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট থ্রো ইন। 60-70 রানের পার্টনারশিপ হলেই ম্যাচটা অন্যরকম হতে পারত। দ্বিতীয় ইনিংসে সেটাই করতে পারেনি ভারত। সেক্ষেত্রে বলা যেতেই পারে সামান্যতম সুযোগগুলো যাদেজার নেওয়া উচিত ছিল। জো রুট এবং শোয়েব বশির যখন বল করছিল তখন কেবল বড় শট না খেলে রান তোলা উচিত ছিল। খুব গুরুত্বপূর্ণ সময় পন্থকে আমরা আউট করতে পেরেছি।
ও একটু দ্বিধায় ছিল, সেটা দেখেই উইকেটে বল ছুঁড়েছিলাম। হাত থেকে বল বেরিয়ে যাওয়ার পরই বুঝতে পারি উইকেট ভাঙবে, ওটাই খেলার মোড় ঘুরিয়ে দিল। প্যারালাল ঝলক আজ এ পর্যন্তই। খেলার দুনিয়ার সেরা প্যাকেজ নিয়ে দেখতে থাকুন প্যারালাল ঝলক প্রতিদিন রাত 10টায়।